অরুর মামা যে খুব সৎ মানুষ তা নয়, টাকা আধিপত্য এসবের লোভ তারও আছে। মেয়ের সূত্র ধরে যদি এভাবে রাতারাতি লাখপতি হয়ে যাওয়া যায় তো ক্ষতি কি? হোক বিয়ে, মেয়ে তো আর পানিতে পড়ে যাচ্ছে না। উল্টো মুখলেসকে জামাই বানিয়ে নাকের টকে দড়ি দিয়ে ঘোরানো যাবে, ব্যাপারটা মন্দ হবে না। অবশেষে মনে মনে হাজারো লাভ লসের হিসেব কষিয়ে তবেই তিনি চললেন কাজী খোঁজার উদ্দেশ্যে। শেষমেশ নানান জল্পনা কল্পনা রীতি টেনে রূপার বিয়ে হতে হতে সকাল গড়িয়ে বিকেল হলো। এক হাতে রূপাদের বিয়ে হয়েছে, আর অন্য হাতে ফ্ল্যাটের চাবি উঠেছে জাহানারার কোমরের গোছায়। আজমেরি শেখের কিছু বলার ছিল না, বললেও হয়তো জাহানারা পাত্তা দিতেন না, তাই নিজের গুরু গম্ভীরতাকে ধরে রাখতেই চুপই রয়েছিলেন তিনি। আজকাল কৃতিকের কর্মকাণ্ডে তিনি শুধু নীরব দর্শক মাত্র। কোনো কিছু বলার বা কৃতিকের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হেতু রাখে না কৃতিক। ব্যাপারটা আজমেরি শেখের নিকট চরম বিরক্তির পর্যায়ে উঠে এসেছে। তাও তিনি নিশ্চুপ, কারণ একটাই, অনুর বিয়ে। অনুর বিয়েটা সর্বোত্তম পন্থায় দিতে চান তিনি, তারপর না হয় একে একে দান চালা যাবে। তাড়াহুড়োর কিছুই নেই। তাছাড়া আজমেরি শেখের তাড়াহুড়ো জিনিসটা পছন্দ নয় মোটেও। আজ যেহেতু বিয়ের প্রথম দিন, তাই মেয়ে জামাইকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন জাহানারা। কে জানে, হয়তোবা অনুর বিয়ে উপলক্ষে দু একদিন বাদে আবারও পুরো পরিবার শুদ্ধ কৃতিকপুঞ্জে হাজির হবেন তিনি। অরু তড়িঘড়ি পায়ে মাত্রই প্রবেশ করেছে কৃতিকের রুমে। রাগের তোপে শরীরটা রিগরি করছে ওর। এখানে আস্তে আস্তেই ঠিক করে নিয়েছে যা হবার হয়ে যাক। আজকে কৃতিককে কিছু কড়া কথা শুনিয়ে তবে এখান থেকে যাবেও। কৃতিক তখন রুমেই ছিল, আপাতত তার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ। অরু ভেতরে গিয়ে আচমকা কৃতিকের মুখের সামনে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল। অরুর কাণ্ডে কৃতিক কিছুটা রাগী গলায় বলল, হোয়াটস রং অরু? কাজ করছি তো। অরুর এক অগাধ বিশ্বাস, কৃতিক ওকে পাগলের মতো ভালোবাসে। অন্য সবার সাথে যাই করুক না কেন, তবে অরু যদি কৃতিকের কলিজাটাও চিবিয়ে খেয়ে নেয় তবুও কৃতিক টু শব্দটাও করবে না। সেই সাহস থেকেই রাগে ফুঁসতে ফুঁসতেও বলল, কাজ পরে করবেন, আগে বলুন এত বড় একটা অন্যায় কেন করলেন? মামিকে লোভ দেখিয়ে কেন মোগলেস চাচার মতো একটা 40 শর্ত লোকের সাথে রূপার বিয়ে দিলেন? বিয়ে কি একটা ছেলে খেলা যে যার সাথে খুশি যেভাবে খুশি বিয়ে দিবেন? আমি খুব ভালো করে জানি রূপা উদাও হওয়ার থেকে শুরু করে এত কাহিনীর পেছনে নিশ্চয়ই আপনার হাত আছে। বলুন কেন করছেন এসব? অরুর একাধারে বলে যাওয়া ননস্টপ কথার বহরে কান না দিয়ে পুনরায় ল্যাপটপে মন দিয়ে কৃতিক শান্ত স্বরে বলল, বড়দের কথা এত জানতে হয় না অরু। ভুলে গেছিস আমি যে তোর থেকে 12 বছরের বড়? কৃতিকের কথায় অরু বিরক্ত হয়ে বলল, তা এতই যখন আপনি বড়, আমি যে আপনার 12 বছরের ছোট সেটা কাল রাতে মনে ছিল না? এত করে বলেছিলাম, ছাড় দিয়েছিলেন একটুকু? তখন তো নো ওয়ে করেছিলেন। অরু রাগে ফুসফাস করছে, কি বলছে না বলছে কিছুই খেয়াল নেই ওর। তাই কৃতিক এবার উঠে গিয়ে অরুর মুখোমুখি হয়ে শটান দাঁড়িয়ে পড়ল। অতঃপর ঘাড়টা একটু নিচু করে নরম শান্ত গলায় শুধালো, কি হয়েছে? এত রেগে আছিস কেন? অরু ঠোঁট উল্টিয়ে শক্ত গলায় বলল, কেন করলেন এটা? রাগের তোপে তীর তিরিয়ে কাঁপতে থাকা অরুর ফিনফিনে ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বলিয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই আমাকে না বললেও তোর শরীর আমাকে বলে দেয় অরু, আমার অবর্তমানে তোর উপর দিয়ে ঠিক কতটা জর্জাপটা গিয়েছে। শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে, আমাদের বিয়েটা মেনে নেওয়ার অপরাধে তোর আশেপাশের মানুষগুলো তোকে ঠিক কি পরিমাণ মানসিক যন্ত্রণায় ভুগেছে সেটা তোর চেহারা, তোর শরীর দেখেই বুঝে গিয়েছি আমি। ইউএস থেকে আসার পর তোর অবস্থা দেখে নিজেই শাস্তি দিতে ইচ্ছে করছিল আমার। তোকে যতবার চোখের সামনে দেখেছিলাম ততবারই নিজের রাগ সামলাতে পারছিলাম না আমি। মস্তিষ্ক আগুন হয়ে উঠেছিল আমার। ইচ্ছে করছিল আরো আগে দেশে না ফেরার শাস্তি স্বরূপ নিজেকে শেষ করে দিই। ফলস্বরূপ তোকে বারবার এড়িয়ে গিয়েছি। অরু এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাগর টাগর চোখ দুটো কৌতূহলে পরিপূর্ণ। ওর কৌতূহলের জোয়ারে কিছুটা ভাটি দিতে আবারও বলা শুরু করে কৃতিক, মনে আছে অরু, আমি বলেছিলাম তুই নিশ্চিন্তে থাক, পুরো দুনিয়া আমি দু হাতে সামলে নিব। যে সমাজ আমার বউয়ের দিকে আঙুল তুলবে সেই সমাজের নিয়মই আমি পাল্টে দিব। হয়তো কিছুটা দেরি হয়েছে, কিন্তু আমি সেটাই করেছি। সমাজের রিপ্রেজেন্টার হিসেবে তোর স্বামী তোর দিকে বারবার আঙুল তুলেছে, তোর আমার বয়সের পার্থক্য নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তোর শরীরে আমার করা
ভালোবাসার স্পর্শগুলোকে নোংরা বলে আখ্যায়িত করেছে। ওই জন্যই আমি ওনার কথার পান ওনাকে দিয়েই কাটিয়েছি। আজ প্রথমে ওনার মেয়ের শরীরে নোংরা স্পর্শের কলঙ্ক উঠেছে, পুরো মহল্লার কাছে খারাপ আখ্যায়িত হয়েছে। তারপর দিন শেষে লোভের ধারণায় উনি আবার ওনার মেয়েকে এমন একজন লোকের সাথে বিয়ে দিয়েছেন যার সাথে ওনার মেয়ের বয়সের পার্থক্য 1, 2 কিংবা 12 বছর নয়, গুনে গুনে 26 বছর। আজ থেকে তোর স্বামী, আজ থেকে তোর মামি আর তোর সামনে সমাজ নিয়ে টু শব্দও করবে না অরু, কারণ আমি সমাজের নিয়মটাই ভেঙে দিয়েছি। কৃতিকের কথায় হতবাক হয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে অরু। চোখ দুটো আগের চেয়েও বৃহৎ আকৃতির ধারণ করেছে। মনে মনে ভাবছে, মানুষ এতটা গভীর আর সুকলস চিন্তা কিভাবে করতে পারে? অরু তখন থেকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক ভ্রু উঁচিয়ে শুধালো, কি বউ, সবটা মাথার উপর দিয়ে গেল তো? অরু নির্লিপ্ত চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক ওকে বুকের মধ্যে টেনে এনে বলল, চিন্তা নেই, মুখলেস চাচা মানুষ হিসেবে অসাধারণ। তাছাড়া ওরা যাতে ভালো থাকে সে সব ব্যবস্থা আমি নিজ হাতে করব। তার চেয়েও বড় কথা, রূপা যার সাথে পালিয়েছিল সেই ছেলেটা মুঠেও সুবিধার না, এক কথায় ডাকাত বলতে পারিস। আমি শিওর ও রূপাকে দূরে কোথাও নিয়ে পাচার করে দিত। অরু নিজের নরম দুহাতে কৃতিকের চওড়া পিঠখানা আঁকড়ে ধরে ওর শক্ত বুকের মাঝ বরাবর মুখ দাবিয়ে দিয়ে বলল, আপনি কি জানেন আপনি একটা বেস্ট হাজবেন্ড, সবার থেকে বেস্ট। আজ থেকে আপনি যে নিশানা ধরে পথ এগোবেন, আপনার ফেলে যাওয়া সেই পায়ের ছাপে পা রেখে চোখ বন্ধ করে এগিয়ে যাব আমি, প্রমিস। এই যে পিঙ্কি প্রমিস। মিষ্টি হেসে কথাটা বলে কৃতিকের খড়খড়ে কনুই আঙুলের ভাঁজে নিজের কোমল তুলতুলে কনুই আঙুলটা প্রবেশ করালো অরু। যেহেতু নিজেরাই এদেশে ওদের চেনা পরিচিত তেমন কেউ নেই, তাই প্রি ওয়েডিং এর পার্টিটা কৃতিক কুঞ্জের ছাদেই আয়োজন করা হয়েছে। মাত্রই কেক টেক কেটে মাদুর পেতে আড্ডা দিতে বসেছে সবাই। আগামীকাল অনুপ্রত্যয়ের গায়ে হলুদ, পরশু বিয়ে, তারপর সারা জীবনের জন্য এই পরিবারের অতিথি হয়ে যাবে অনু। অরু তো তাও বাড়িতেই বিয়ে হয়েছে, তার উপর কৃতিক ওকে বাচ্চাদের মতো করেই আগলে রাখে। কিন্তু অনুকে তো শ্বশুরবাড়ি যেতে হবে, পুরো একটা আলাদা পরিবারের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, দিনরাত সংসার সামলাতে হবে। সেসব ভাবতে গেলেই প্রত্যয়কে নিজের করে পাওয়া বিয়ের আনন্দ সবকিছু কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে অনুর হৃদয়ে। এই আড্ডাতে অনু ছাড়াও আরও একজনের মুখটা মলিন হয়ে আছে, সে হলো এলিসা, যার কিনা এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল। সেই সকাল থেকে মুখ ভার করে বসে আছে, প্রয়োজনের বাইরে কারোর সাথে একটা কথা বলছে না। কি অদ্ভুত। অনুর মন খারাপের কারণ জানে ও, কিন্তু এলিসার এই মাত্রাতিরিক্ত বিষণ্ণতা কিছুতেই ধরতে পারছে না ও। অরু যখন চোখ মুখ কালো করে এলিসার দিকে আর চোখে তাকিয়ে সব ভাবছিল, তখনই কনুই দিয়ে সামান্য খোঁচা মেরে ওকে ডেকে উঠল নীলিমা। শুধালো, নীলিমার ডাকে ধ্যান ভাঙে অরু। অরু ও না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে জবাব দিল। অতঃপর পুনরায় মন দিল সবার সাথে আলাপচারিতায়। আপাতত শায়রি বকবক করে যাচ্ছে সবার মাঝে। অর্ণব গিটার নিয়ে বসেছে গান গাইবে বলে। অনুর প্রত্যয় চোখে চোখে হাজারো কথা আদান প্রদান করছে। কৃতিক সবার সাথে আড্ডা দিতে বসেছে ঠিকই, তবে তার ধ্যান জ্ঞান সবকিছুই ম্যাকবুকে নিবদ্ধ। নতুন নতুন অফিস জয়েন করার পর থেকেই সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে ও। কি জানি কি করে। ক্যাথলিন এলিসার কাঁধে মাথা রেখে অর্ণবের কড়া গিটারের টুংটাং আওয়াজে মন দিয়েছে। নীলিমা অরুর পাশে বসেই শায়রের সাথে একের পর এক যুক্তিবিদ্যায় ব্যস্ত। একমাত্র অরুই চুপচাপ সবাইকে গভীর চোখে পরখ করছে। শায়র কি ভেবে যেন কথার এক পর্যায়ে হুট করেই বলল, গাইজ চলো সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা যাক। আশেপাশের উৎসুক জনতা সবাই একে একে হ্যাঁ সূচক মাথা নাড়ালেও কৃতিক কিবোর্ডে আঙুল চালাতে চালাতে গভীর গলায় বলল, আমাকে এসব হেয়ার ফেয়ার দিলে খবর আছে তোর শায়র। কৃতিকের কথায় শায়র বিরক্ত কণ্ঠে বলল, এখানে আছিস মানে তোর খেলায় অংশগ্রহণ করতে হবে, নো কম্প্রোমাইজ। কথা শেষ করে একটা খালি হুইস্কির বোতল সবার মাঝে ঘোরালো শায়র। বোতল ঘোরাতেই সবার আগে ফেসে গেল বেচারি নীলিমা। শায়র নীলিমার দিকে তাকিয়ে কিঞ্চিত ভ্রু উঁচিয়ে বলল, কি সাহসী আব্বাজানের সাহসী কন্যা, ট্রুথ না ডেয়ার? নীলিমা ঠোঁট বাঁকিয়ে বলল, দেয়ার ফেয়ার পারবো না, ট্রুথ। শায়র নির্বিকার ভঙ্গিতে বলল,
ঠিক আছে, বলো তাহলে, বয়ফ্রেন্ড আছে? নীলিমা দাঁত কটমটিয়ে মনে মনে বলল, বদমাস, বিদেশি বাদর, জানতাম তুই ভুলভাল ফোর্সেনি করবি আমায়। কি ভয় পেয়ে গেলে নাকি রাগিনী? নীলিমা থমথমে গলায় উত্তর দিল। না, নেই। নীলিমা জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তেতে উঠল সায়র। সবার সামনেই ঝড়ের গতিতে নীলিমার দিকে ঝুঁকে গিয়ে চোখ মুখ খিচিয়ে বলল, বিএফ নেই তো আমাকে একটা চান্স দিতে পারতে। শুধু শুধু আব্বাজানকে দিয়ে তারা খাওয়ানোটার মানেটা কে ছিল? তোমাদের মেয়েদের এত ভাব কেন বলো তো? সায়রের কাণ্ডে নীলিমা খানিকটা পিছিয়ে গিয়ে শুষ্ক ঢোক গিলল। ওদিকে সায়রের ভাবসাপ এমন যে আজকেই নীলিমার সাথে একটা হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বে ও। কেন ওকে আঝোলা বাস নিয়ে তাড়া করা হলো সেই প্রতিবাদ স্বরূপ। কিন্তু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে অর্ণব বলল, থাম ভাই, খেলার মাঝখানে কি শুরু করলে? খেলাটা কন্টিনিউ কর, নয়তো চললাম। অনেক রাত হয়েছে, ঘুমাবো। সায়র নিজেকে সংবরণ করে ফুসফাস করতে করতে পুনরায় বোতল ঘোরালো। এবার গিয়ে বোতল থামলো কৃতিকের সামনে। কৃতিক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়তেই অর্ণব বলল, কি নিবি, ট্রুথ না ডেয়ার? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে বলল, গুড, তবে কোনোরূপ ফাজলামো করবি না বলে দিলাম। অর্ণব কৃতিকের সতর্ক বার্তায় 2 পয়সার তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে ও প্রশ্ন ছুড়ল ওকে, অরুকে তোর দেওয়া ফার্স্ট গিফট কী ছিল? আর এমন কি স্পেশাল গিফট যা তুই ওকে দিতে চাস এখনো দেওয়া হয়নি? অর্ণবের কথা শেষ হলে কৃতিক ম্যাকবুক থেকে চোখ সরিয়ে অরুকে পর্যবেক্ষণ করলো, যে লাজুক লতা হয়ে হাত দিয়ে কানের পেছনের চুল কুঁচে কৃতিকের দৃষ্টি এড়াতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কৃতিক অরুর দিকে দৃষ্টি রেখে একটু ভেবে বলল, আই থিঙ্ক ফার্স্ট গিফট ছিল কিছু পাজামা সেট। আর স্পেশাল গিফট যদি বলিস, দেন আই ওয়ান্ট গিভ হার মাই বেস্ট ডিএনএ। একই ঠোঁট কাটা কথা। কৃতিকের কথা শুনে কাশি উঠে গেল সবার। অরুর লজ্জা টজ্জা ঠিকই তুলে কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, নির্লজ্জর লোক। কৃতিক ও ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, আশ্চর্য, তোর আর ডেয়ার খেলা হচ্ছে, তাই তো সত্যিটা বললাম। অরু চোখ মুখ খিচিয়ে বলল, এই সত্যি কে বলতে বলেছে আপনাকে? ওদের স্বামী স্ত্রীর বাগবিতণ্ডার মাঝে সায়র হো হো করে হেসে বলল, শুনেছিস অর্ণন, যে কে এখনো বাসরটাই করতে পারলো না, এদিকে বাচ্চা উপহার দিয়ে দিচ্ছে। হাউ ফানি! কৃতিক সায়রের মেলে যাওয়া চোয়ালখানা আলতো হাতে বন্ধ করে দিয়ে বলল, আপাতত মুখটা বন্ধ কর, যখন হবে তখন ঠিকই টের পাবি আদৌ বাসর করেছি কি করিনি। অরু তৎক্ষণাৎ সবার মধ্যে থেকে উঠে গিয়ে কট কটিয়ে নিচে চলে গেল। সায়র হাঁক ছেড়ে বলল, আর এলো কেসি, কোথায় চলে যাচ্ছ? খেলা তো শেষ হয়নি। সায়র কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক আচমকায় সায়রের গলা চেপে ধরে বলল, শালা, তোকে কতবার বলেছি আমার বউকে তুই তুই ডাকবি না কখনো। আবার ঢং করে এলো কিসি ডাকা হচ্ছে, আজ তোর খবর আছে। এই বলে কৃতিক সায়রের গলাটা গায়ে জোরে চেপে ধরে। সায়র কোনো মতে শ্বাস টেনে অস্পষ্ট আওয়াজে অর্ণবকে ডেকে বলে, ভাই থামা এটাকে, বিয়ের আগে আমার হবু বউটা বিধবা হয়ে যাবে তো। এলিসা ওদের ঝামেলার মাঝখানে আকস্মাৎ চেঁচিয়ে উঠল, বেশ চওড়া গলায় বলল, থামবি তোরা, অসহ্য লাগছে আমার। অর্ণব সায়রকে রেখে এলিসার দিকে এগিয়ে গিয়ে ওর মাথায় আলতো হাত ছুড়িয়ে বলল, এলি, কি হয়েছে জান, মন খারাপ? এলিসা জবাব দিল না। এক ঝটকায় অর্ণবের হাতটা ঝাড়ি মেরে সরিয়ে বড় বড় পা ফেলে চলে গেল ছাদ থেকে। গোধূলি শেষে সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে চারিপাশ। আজ বোধহয় অমাবস্যা, তাই সন্ধ্যাক্ষণের রাতের মতোই নিকষ কালো আধার নেমেছে ধরণী জুড়ে। তবে সেই আধারের এক চিলতে নিকষ কালোও অবশিষ্ট নেই কৃতিককুঞ্জে। কি করেই বা থাকবে? পুরো বাড়িটা ফেরি লাইট আর ল্যান্টার্নের আলোয় ঝিকমিক করছে। সন্ধ্যা হতেই যেন পুরো মহল্লা জ্বলে উঠেছে কৃতিককুঞ্জের চকচকে আলোয়। অদূর সদরঘাট থেকেও সেই আলো ছটা পাখির চোখে দেখা যাচ্ছে। মানুষ ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে কি হচ্ছে ওখানে, এত আলোই বা কেন? আজমিরি সে কোনরূপ ত্রুটি রাখতে চান না মেয়ের বিয়েতে। ওই জন্যই হয়তো এত আয়োজন, ধুমধামের কোনো শেষ নেই। সন্ধ্যার পরপরই গেট ছাড়িয়ে ভেতরে প্রবেশ করেছে নামি দামি গাড়ির বহর। এরা কেউ কেউ জেকে গ্রুপের ভিআইপি ক্লায়েন্ট, নয়তো জামশেদ জায়ানের রাজনৈতিক সুরতে পূর্ব পরিচিতরা, যাদের আপাতত আজবাড়ি শেখ আর কৃতিক দুজনে মিলেই আমন্ত্রণ জানাচ্ছে। যদিও বা দুজন কেউ কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্টের সামনে সবকিছু স্বাভাবিকভাবেই সামলাচ্ছে তারা। ইটস কল প্রফেশনাল রিলেশন, যেটা কৃতিক আর আজমিরি শেখ দুজনেই বেশ ভালোভাবেই
রপ্ত করতে পারে। প্রত্যয় অনু স্টেজে বসে আছে, ওদেরকে মেহমানরা টুকটাক উপহার সামগ্রী দিয়ে যাচ্ছে। এখনো গায়ে হলুদ পর্ব শুরু হয়নি, গেস্টরা সবাই সফট ড্রিঙ্কস পান করছে। তরুণ কৃতিক অনেক বছর পর দেশে ফেরার দরুন অনেকেই এগিয়ে গিয়ে ওর সাথে কুশল বিনিময় করে যাচ্ছে। এলিসা মাত্রই অন্দরমহল থেকে বেরিয়েছে, ওর পরনে ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা। গায়ে হলুদের প্রোগ্রাম হলেও আলাদা কোনো ড্রেস কোড ছিল না বলেই যে যার মতো জামা কাপড় পরে নিয়েছে ওরা। তবে অর্ণব এলিসার সাথে মিলিয়ে ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবি চড়িয়েছে গায়ে। সায়রের আপাতত দেখা মিলছে না। কৃতিক মেরুন ভেলভেট প্রিন্স কোট পরেছে, সেই সাথে ব্ল্যাক স্কিনি ডেনিম। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো আজ বেশ অনেকটা ছোট করা হয়েছে। এলিসাকে বেরোতে দেখে অর্ণবর হাত টেনে আহত সুরে বলল, কথা বলছিস না কেন এলি, কি হয়েছে? এলিসা কঠোর গলায় বলল, হাত ছাড় অর্ণব, ভাল লাগছে না। সরবো না। ওদের এই বাগবিতণ্ডার মাঝেই একদম হুট করে স্টেজে এন্ট্রি নিল দুজন ব্রাইড মেয়ে। প্রথমে লাল নীল চোখ ধাঁধানো লাইট, অতঃপর হঠাৎ করে বেজে ওঠে সবার প্রিয় গান। এলিসা অর্ণব তৎক্ষণাৎ নিজেদের তর্ক বিতর্কের ইতি টেনে অবাক চোখে স্টেজে তাকালো। সায়র মাত্রই কিছু মিষ্টি আর দধি নিয়ে এক সাইডের টেবিলে বসেছিল। ও সিদ্ধান্ত নিয়েছে এই বিয়েতে ও ডায়েট ফ্যাট ভুলে সব খাবে, তারপর আমেরিকা ফিরে যা হবে দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। এক চামচ দধি মুখেও নিয়েছিল কেবল, কিন্তু সেই দধি গলা দিয়ে নামার আগে ওর চোখ আটকে গেল স্টেজে। দেখলো ফেয়ারি টেল থেকে নেমে আসা দুই জলজ্জান্ত পরী স্টেজে হিন্দি গানের সাথে কোমর তোলাচ্ছে। তাদের হাসির ফোয়ারা যেন চারিদিকে মুক্ত ডানার ন্যায় ঝরে পড়ছে। সেদিকে তাকিয়ে কয়েকবার পলক ফেলে অস্ফুট সায়র বলল, এটা কি আসলে আমার রাগিনীটা নাকি? হায় আল্লাহ, এত সুন্দর কেন লাগছে? নজর লেগে যাবে তো সবার। পচা মেয়েটাকে কে বলেছে এভাবে নাচতে? আমার তো হার্টবিট ফেল করছে। ও গড! কৃতিক তখনও ক্লায়েন্টের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। একজনের পর একজন আসছে, চারিদিকে তাকানোর ফুরসত নেই ওর। স্টেজের দিকেও মন নেই, কিন্তু হঠাৎ করে ওর কেন যেন মনে হলো স্টেজে এই মুহূর্তে যে মেয়েটা গানের তালে পা দোলাচ্ছে, সুন্দর সুন্দর ভঙ্গিমাতে হেলে দুলে নাচ করছে, সেই মেয়েটাকে ও চেনে। কেন যেন উষ্ণ হৃদয়টা বলছে একবার ফিরে দেখা কৃতিক, শুধু একবার, অ্যান্ড দেন ইউ উইল বি ফাকিং স্পিচলেস। কৃতিক তাকালো, হুট করে নয়, আস্তে আস্তে সময় নিয়ে নজর ঘোরালো। আর তারপর ওর হৃদয়টা ওখানেই থমকে গেল। ওরকে এতটা হাসি খুশি বোধ হয় এ জীবনে দেখেনি কৃতিক। তার উপর এমন মাতাল করা নাচ। অরু এত সুন্দর করে নাচতেও পারে। কৃতিক হা হয়ে তাকিয়ে আছে স্টেজের উত্তরাতই অষ্টাদশীর দিকে। পরনে অফ হোয়াইট লেহেঙ্গা, হাঁটু সমান লম্বা চুলগুলো পুরোপুরি বাঁধন ধরা তার। গলায় কানে সিঁথিতে সাদা পাথরের ছোট ছোট জুয়েলারিতে অরুকে দেখে চোখ জ্বলে যাচ্ছে কৃতিকের। এই মেয়েটা ওর হৃদয় হরণী। সেই ছোটবেলা থেকে নিজের মায়া বলে কৃতিককে বশ করে রেখেছে। আজকে মনে হচ্ছে অরুকে নতুন করে আবিষ্কার করলো কৃতিক, যে অরু নিজেকে মেলে ধরতে জানে, খিলখিলিয়ে হাসতে জানে, বুক ভরে শ্বাস নিতে জানে। কিন্তু কৃতিক তো শ্বাস নিতে পারছে না, ওর তো দম বন্ধ হয়ে আসছে। এই অরুকে দেখে ওর মোটেও স্বস্তি লাগছে না, কেমন হাঁসফাঁস লাগছে। বুকের ভেতরটা সূক্ষ্ম ব্যথায় চিনচিন করছে। বারবার মনে হচ্ছে আমার বউটা এত সুন্দর কেন, এত কেন নিখুঁত? উপরওয়ালা কি একটুখানি খুঁত রাখতে পারে না কৃতিককে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য? এখন যে কৃতিকের মাথাল মাথাল লাগছে, খুব ইচ্ছে করছে নিত্যরাত অরুর পাশে দাঁড়িয়ে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে বলতে, দেখো সবাই, মিষ্টি মেয়েটা আমার বউ, আমার হার্টবিট, আমার সবকিছু, শুধু আমার। ওর নেশায় আমি আসক্ত, সঙ্গীন অনায়াসক্ত। কিন্তু কৃতিক তো সেসব বলতে পারে না, কারণ হৃদয়ের কথা মুখ ফুটে বলে বেড়ানো ওর ধাঁচে নেই। তাই অরুর নাচ শেষ হতেই ওকে টেনে টুনে মহলের মধ্যে নিয়ে গেল কৃতিক। করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে অরু একটু ভয়ার্ত গলায় শুধালো, কি হয়েছে, এভাবে টানছেন কেন? কৃতিক অরুর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল, কি করেছি সেটা? আমি তো ঠিক নেই অরু, আই এম নট ওকে। অরু কৃতিকের কপালে হাত ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কেন, কি হয়েছে? সেদিন বৃষ্টিতে ভিজলেন বলে জ্বর আসেনি তো আবার দেখি? কৃতিক অরুর হাত সরিয়ে দিয়ে নিজের এক হাত অরুর আঁচলের ফাঁক গলিয়ে ওর মেধহীন উদরে ছোঁয়ালো। কৃতিকের শক্ত হাতের স্পর্শে তৎক্ষণাৎ কেঁপে উঠল অরু, কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? আঁচলটা এলোমেলো হয়ে যাবে তো। হলে হোক, তুই যে আমাকে এলোমেলো করে দিয়েছিস তার কি হবে? এভাবে কেন নাচতে গেলি অরু?
আমার যে এখন বুকে ব্যথা করছে খুব, মনে হচ্ছে মরে যাব। তোকে একান্তে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব নয়, কারণ বাইরে সবাই আমার সাথে মিট করার জন্য ওয়েট করছে, বসে আছে। এখন কি করবো আমি? তোর প্রতি এত কেন আসক্তি আমার? কেন এত সুন্দর তুই বল না? তোকে কাছে না পেয়ে আমি যদি বুকের ব্যথায় মরে যাই, তখন সব দোষ তোর। কৃতিক উদভ্রান্তের একের এক পর এক ভুঁড়ি আওড়ে যাচ্ছিল। ওর চোখে মুখে ভীষণ কাতরতা, ভীষণ অসহায়ত্ব। কিন্তু এই পর্যায়ে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চোখ রেখে না সূচক মাথা নাড়ালো। কৃতিকের একটা হাত তখনও পেছনে লুকানো। অরু চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে কৃতিক এবার বিনা দ্বিধায় হাঁটু ভেঙে বসে পড়লো ওর সামনে। আলতো হাতে শাড়ির আঁচলটা সরিয়ে নির্লিপ্তে ঠোঁট ছোঁয়ালো অরুর তুলতুলে কোমল উদরে। এরপর অন্য হাতের সামনে বাড়িয়ে কাঁচা হলুদের রঙে রাঙিয়ে দিল অরুর সমগ্র উদর। কৃতিকের প্রত্যেকটা কাজে প্রত্যেকবারই বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে অরু। এবারও তার বিপরীত নয়, তবে এই মুহূর্তে বিস্ময়ের চেয়ে লজ্জায় চুপসে গিয়েছে ও। কৃতিক কি করলো এটা? কারো চোখে পড়লে নিশ্চয়ই অরুকে পাগল ভাবে। তারা তো আর জানে না যে অরুর একটা পাগল স্বামী আছে। অরু আপন মনে হিজিবিজি ভাবছে। কৃতিকের ঘোর কাটেনি তখনও। ও উঠে দাঁড়িয়ে অরুকে এক ঝটকায় পেছনে ঘুরিয়ে অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে দেয় এবং এর পরপরই পুনরায় নিজ হাতে হলুদের রঙে রাঙিয়ে দিল ওর কোমর পৃষ্ঠদেশ। অতঃপর সেভাবেই পেছন থেকে দুহাতে শক্ত করে অরুর কোমর জড়িয়ে ধরে ওর হলুদ লাগানো পৃষ্ঠদেশে নিজের কাল ঘষে দিল পরম আবেশে। কৃতিকের খড়দাড়ির সুচালো অনুভূতি আর ঠোঁটের স্পর্শে আরো এক দফা কাঁপুনি দিয়ে ওঠে অরুর সর্বাঙ্গ। ও আর সহ্য করতে পারল না কৃতিকের এমন এলোমেলো স্পর্শ। অজ্ঞতায় কৃতিকের দুর্বলতার সুযোগ নিয়ে এক ছুটে পালিয়ে গেল কৃতিকের দৃষ্টির অগোচরে। মস্ত আলিশান বাড়িটা আজ 60-এর দশকের নামি দামি রাজপ্রাসাদের মতোই জাঁকজমকপূর্ণ হয়ে সেজে উঠেছে। এটাকে এক ঝলক দেখায় কে বলবে যে এই বাড়িটাই গত কয়েক বছর যাবৎ মানব শূন্য হয়ে দিন নিপাত করছে। তখন অরু আর অনু ব্যতীত পুরো বাড়িটাই ছিল ভুতুরে বাড়ির ন্যায় শুনশান, জনমানবহীন। যদিও বা মামিরা আসতো কম বেশি, তবে সেটাও তাদের প্রয়োজনে। তাছাড়া মামিদের আগমন অরু অনুর নিকট সর্বদাই ছিল মোক্ষম আতঙ্কের কারণ। এক কথায় এরা আসার চেয়ে না আসাই ছিল বহুল কাম্য। আজ বাড়িতে কোনো আতঙ্ক নেই, চারিদিকে খুশির ফোয়ারা বইছে। প্রত্যয় অনুর গায়ে হলুদের আয়োজন এ বাড়িতেই করা হয়েছে, যার ফলস্বরূপ প্রত্যয়দের বাড়ির সবাই এখানেই উপস্থিত। অমিতের আজ ব্যান্ডেজ খোলা হয়েছে, তাই আসতে পারেনি। কাল হয়তো অমিত আসবে। স্টেজে মন মাতানো গানের তালে একে একে নাচ করছে নাচের দলের মেয়েরা। ভিআইপি অতিথি থেকে শুরু করে সকলের মনোনিবেশ আপাতত স্টেজের আটকে আছে। হাত ভর্তি মেহেদি নিয়ে স্টেজে প্রত্যয়ের পাশে বসে আছে অনু। চোখের সামনে মজার মজার খাবার, অথচ কিছুই খেতে পারছে না মেয়েটা। ওদিকে সকাল থেকে না খাওয়ার দরুন পেটটাও কেমন গুড়গুড়াচ্ছে ওর। পেটে ক্ষুধা থাকলে সবকিছু যেমন বিষাদে পরিপূর্ণ, ঠিক তেমনই অনুর কাছেও আপাতত এই নাচ গান হই হুল্লোড় সবকিছু জঘন্য রকম তেতো লাগছে, বড্ড তেতো। অথচ অরুটা এন্ট্রি সং এর কোমর দুলিয়ে সেই যে তখন উধাও হলো আর তার খবর নেই। অনু তখন থেকেই কেমন হাঁসফাঁস করছে। ওর পাশে বসেছিল প্রত্যয়। কোম্পানির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এসে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে প্রত্যয়কে, কিন্তু অনুর তাতে কোনো আগ্রহ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই প্রত্যয় অনুর কানের কাছে মুখ নিয়ে সামান্য নিচু স্বরে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? তখন থেকে খেয়াল করছি অন্যমনস্ক হয়ে আছো। অনু বরাবরই পরিস্থিতি সামলানোর দায়িত্বশীলা বড় মেয়ে। নিজের বিয়েতে অতিথি সকলের খাওয়ার আগেই নিজের খিদে পাওয়ার মতো লজ্জাজনক কথাটা কৌশলেই প্রত্যয়ের কাছ থেকে চেপে গেল। সামান্য হাসার চেষ্টা করে মুখ ফুটে অস্পষ্ট আওয়াজেই বলল, কই কিছু হয়নি তো। কিন্তু প্রত্যয় তো এতটা বোকা কিংবা দায়িত্ব জ্ঞানহীন ছেলে নয়। অনুকে সে যথেষ্ট ভালোভাবেই চেনে। তাই অনু বলা সত্ত্বেও সবার মাঝে স্টেজ খালি করে অনুকে নিয়ে সরাসরি অদূর মহদের ভেতরে চলে যায় প্রত্যয়। যাওয়ার আগে নিজের বড় আপুকে ডেকে বলে অনুর রুমে যাতে এক প্লেট কাচ্চি পাঠিয়ে দেওয়া হয়। একটু পরেই ওরা আসছে, তখন না হয় হলুদ লাগানো যাবে। রুমের প্রবেশ করে অনু ঠোঁট উল্টে বলল, এত মেহমানদের বসিয়ে রেখে আমাদের এভাবে চলে আসা ঠিক হয়নি। প্রত্যয় হাত ধুয়ে এসে পাঞ্জাবির হাতা গুটিয়ে অনুর মুখে পোলাওয়ের লোকমা তুলে দিতে দিতে বলল, যাবো তো, তার আগে খেয়ে নাও।
নয়তো তোমার পেটের গুড়মুড় আওয়াজ আমি একা নই, পুরো কীর্তিক কুঞ্জ শুনে ফেলবে। অনু খাবার চিবুতে চিবুতে নরম স্বরে বলল। আপনি কিভাবে বুঝলেন আমার যে খিদে পেয়েছে? প্রত্যয় অনুর চোখে অনিমেষ চেয়ে থেকে বলল। আমি কিভাবে বুঝলাম সেটা ম্যাটার করে না, ম্যাটার হলো সেদিন এত করে বোঝানোর পরেও তুমি আমাকে কিছু শেয়ার করছো না, নিজের ভেতরের কথাগুলো ভেতরেই আটকে রেখেছো। আচ্ছা অনু, একবারও ভেবে দেখেছো আজ রাত পেরোলে কাল যে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, তুমি আমি আমরা হয়ে যাব। তোমার সকল ভয় লজ্জা আমি নির্দ্বিধায় হরণ করে নেব। তোমার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হব আমি, অথচ সেই আমার কাছেই তুমি ইজি হতে পারছো না এখনো। সামান্য খিদে পেয়েছে এই কথাটুকু বলতে দ্বিধাবোধ করছো কেন? অনু প্রত্যয়কে মানানোর চেষ্টা করলো, কিঞ্চিত আধুরে গলায় বলল। আমি তো ভেবেছি সবার সামনে খিদে পেয়েছে বলাটা ভালো দেখাবে না, এত লোকজন কি ভাববে। অনুর বাকি কথা জিভাতেই আটকে রইল। তার আগেই প্রত্যয় কিছুটা শক্ত গলায় বলল। কতবার বলেছি আমার সামনে এত ম্যাচুরিটি এত দায়িত্ববোধ দেখাতে হবে না। আমি আছি তো তোমাকে সামলানোর জন্য, একটা প্রত্যয় আছে তো তোমাকে নিজের কাঁধে ঠাঁই দেওয়ার জন্য। তবুও কেন যে এত ওভারথিং করো কে জানে। ওর কথা শুনে ফিক করে হেসে দিল অনু। অতবার প্রত্যয়ের গলাটা মেহেদি শুকনো দুহাতে জড়িয়ে ধরে বলল। এত আশকারা দিচ্ছেন, আমি কিন্তু আপনার মাথায় চড়ে বসবো, তখন বুঝবেন বইয়ের কি জ্বালা। অনুর শরীর থেকে মিষ্টি একটা বউ বউ গন্ধ বেরোচ্ছে। প্রত্যয় ভালোভাবে টের পাচ্ছে সেই শুক্রাণ। ও প্রথমে অনুর কপালে কপাল ঠেকিয়ে দীর্ঘ নিঃশ্বাসের আস্বাদন করলো। অনু অনু মিষ্টি মেয়েলি সুগন্ধটুকু। তারপর ওর নাকে নাক ঘষে হিসিয়ে বলল। আমি তো চাই তুমি আমাকে জ্বালাও পোড়াও, জ্বালিয়ে পুড়িয়ে একদম নিজের সাথে মিশিয়ে নাও। এই এই দূরত্ব যে আর ভাল লাগছে না অনু, একটুও ভাল লাগছে না। বাড়ি ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনরূপ আনাগোনা নেই অন্দরমহলের চারিদিকে। সবাই আপাতত স্টেজের ওখানে নাচ গান নিয়ে মেতে আছে। দোতলার করিডোরটা পুরোপুরি নীরব। চারিদিকে ল্যাভেন্ডারের মোমের আলোয় চিকচিক করছে, সেই সাথে ওয়াইল্ড জেসমিন সুবাস ভেসে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখীর দমকা হাওয়া। হাওয়ার তালে তালে দুলে উঠছে সৌন্দর্য পদ্ধক লাল নীল হলুদ নেটের উপর কাজ করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে অস্পষ্ট গানের লাইন। নেশা নেশা কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুতে চাই। আর এইদিকে একের পর এক নেটের পর্দার আড়ালে আলগোছে গা ঢাকা দিচ্ছে ওরও। কৃতিক যখনই সেই পর্দাটা দ্রুত হাতে সরিয়ে দিচ্ছে, তৎক্ষণাৎ একইভাবে ছুটে গিয়ে অন্য একটা পর্দার আড়ালে ঠাঁই নিচ্ছে ওরু। এভাবেই করিডোরের এ মাথা ও মাথা করছে ওরা দুজন। একজন চোখের লজ্জা আর মনের সংকোচ আলগোছে লুকাতে নিঃশব্দে আড়াল হচ্ছে, তো আরেকজন মনের কামনায় চোখের যাতনায় বারবার তাকে উন্মুক্ত করছে। নীরব রাত, নিস্তব্ধ পদধ্বনি, অথচ দুজনের হৃদ মাঝারে বয়ে যাচ্ছে উত্তাল সমুদ্রাগত তীব্র জলোচ্ছ্বাসিত জোয়ার, যার নাম প্রেম। অরু পারছে না কৃতিকের সাথে, পারছে না নিজের লজ্জাটুকু আড়াল করে লুকিয়ে থাকতে। বারবার ওকে কাছে টানার পায়তারা করে যাচ্ছে কৃতিক, বেহায়া পুরুষ কৃতিক। আজ কি এমন হলো লোকটার, বুঝে উঠতে পারছে না অরু। ওদিকে সফেদ লেহেঙ্গাটা হলুদে মাখামাখি, সেই সাথে ক্ষণিক আগের কৃতিকের অবাধ্য স্পর্শগুলো এখনো জীবন্ত। কি শিহরণ, কি উথাল পাথাল পাগল পাড়া অনুভূতি, ভাবতে গেলে এখনো শরীরের রোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে অরুর। কৃতিক যেভাবে ওর পিঠে হলুদ মেখে দিয়েছে, মনে হচ্ছে গায়ে হলুদটা অনুর নয়, বরং অরু আর কৃতিকেরই হলুদ। একমাত্র ব্যক্তি যে অরুকে হলুদ মাখিয়ে গায়ে হলুদ সম্পন্ন করেছে, আর কারোর হলুদ লাগানোর প্রয়োজন নেই ওর বউয়ের শরীরের ভাঁজে। কৃতিকের সাথে লোকচুরির প্রেমে এবারে সত্যি হাঁপিয়ে উঠেছে অরু। একবার যে উপান্তর না পেয়ে তিনতলার সিঁড়ি ধরে দৌড়ে ছাদে উঠে গেল। অরুকে এভাবে দিশেহারা হয়ে ছুটতে দেখে ভ্রম ছুটে গেল কৃতিকের। মাতাল ভাবটা মস্তিষ্ক থেকে সরে যেতেই কৃতিক হাঁক ছেড়ে অরুকে বলল। আস্তে, সাবধানে বেবি, তুই মুখ থুপড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দিব বলতো? ছাদের পাঁচিলে দু হাত রেখে শটান দাঁড়িয়ে আছে লিসা। ওর চোখ দুটো দূর আকাশে নিবদ্ধ, যেখানে আলো নেই, যাদের দেখা নেই, আছে কেবল এক ফালি কালচে মেঘের ঘন ঘটা। আজকে বোধহয় সেদিনের মতো দানবীয় ঝড় আসবে ভুবন
ফুলিয়ে। সেই সাথে আকাশটাও ফুটো হয়ে ঝমঝম বৃষ্টি। এলিসা আকাশের দিকে তাকিয়ে থাকলেও ওর চাঁদের মতো ফ্যাসে ফর্সা মুখটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে অর্ণব। একটু আগে ওর সাথে জানাতা ব্যবহার করেছে এলিসা। ওর প্রতিটি কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই বেদনাদায়ক আর অপমানজনক। কিন্তু অর্ণব তো বরাবরই নির্লজ্জ। এলিসার কাছে 2 পয়সার দাম না পেলেও ওর ইমেজ এইটুকু ভাঙন ধরে না। এটা আজ বা কাল থেকে নয়, বরং বহু বছর আগে থেকেই। তাই তো এলিসার বলাযুক্ত কথাগুলোকে একপাশে সরিয়ে অকস্মাৎ পেছন থেকে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল অর্ণব। গ্রীবা নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ওর ঘাড়ের উপর। অর্ণব ধরেছে থেকেই এলিসা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু অর্ণব তাতে এক ফোঁটাও বিরক্ত নয়। উল্টে এলিসাকে আরো কাছাকাছি এনে ওর ঘাড়ে গলায় উন্মাদের মতো সামান্য জোর খাটিয়ে দাঁত বসাতে বসাতে অর্ণব শুধালো, কি হয়েছে জান? কি বলেছে এক্ষুনি বল, নয়তো আমি তোকে ব্যথা দিতে বাধ্য হব। আমার কামড়গুলো জোরালো হবে, দুর্ফসা শরীর রক্তিম হয়ে উঠবে। আর অর্ণব কথা শেষ করতে পারল না। তার আগেই নিজেকে ছাড়িয়ে ওর শক্ত হাতে অর্ণবের তীক্ষ্ণ ফর্সা গালে আচমকা চর বসালো এলিসা। অর্ণব নিজেও বোধহয় আশা করেনি এলিসা হুট করেই এমন কিছু করবে। ওদিকে চর খেয়ে পাশ ফেরার সঙ্গে সঙ্গে অরুর সাথে চোখাচোখি হলো অর্ণবের। অরুকে দেখা মাত্রই ও আর এক মুহূর্ত দাঁড়ালো না। থমথমে মুখ নিয়ে অরুকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ত্যাগ করলো সিঁড়িঘর। অর্ণব চলে যেতেই অরু এগিয়ে এলো এলিসার নিকট। কিছুটা ইতস্তত আর ভয়ার্ত কণ্ঠে অস্ফুটে শুধালো, কি হয়েছে আপু? তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? অরুর কথায় এলিসা আর চোখে তাকালো ওর দিকে। অরু শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, না মানে আমাদের বাড়িতে যদি কেউ কিছু। অরুর কথা এখানেই আটকে গেল। বাকি কথাটুকু ক্র্যাশ করে নিল হতবিহ্বল এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ। হুট করেই অরুর কথার মাঝে ওকে 2 হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল এলিসা। এলিসার মতো শক্ত আর কঠোর মানবী যে কাঁদতেও পারে তা আগে জানা ছিল না অরুর। এই কৃতিকের বন্ধু মহলটাও কেমন রহস্যে ঘেরা এক দুর্লভ প্রাচুর্য, যার উপরটা চকচকে আর আকর্ষণীয় হলেও ভেতরটা রহস্যের জালে মোড়ানো। কখনো সেখানে ধরা দেয় প্রকট অসহায়ত্ব, কখনো বা কিঞ্চিত অপারগতা। কি অদ্ভুত হাতের কাছে টাকার পাহাড় থাকতেও কিছু মানুষ অসুখী, বড্ড অসুখী। কি এত না পাওয়া তাদের, বুঝতে পারে না অরু। আপাতত বোঝার মতো সময়ও না। ও তৎক্ষণাৎ নিজের হিজিবিজি ভাবনা রীতি ঘটিয়ে এলিসার পিঠে আলতো হাত বুলিয়ে বলল, কি হয়েছে আপু, বলা যাবে? এলিসা পুনরায় শটান হয়ে দাঁড়ালো। চোখের পানিটুকু আঙুলের ডগা দিয়ে তাড়াহুড়োয় মুছতে গিয়ে আবারও ফুফিয়ে উঠল ও। ওরু বুঝলো এলিসা নিজেকে জোর কদমে সামলাতে চাচ্ছে, কিন্তু কোনো কারণে পারছে না। বলো না আপু, কি হয়েছে? অর্ণব ভাইয়া কি? অরুর কথার মাঝখানে এলিসা বলে ওঠে, ওর কোনো দোষ নেই অরু, সব দোষ আমার। আমি তো বেবিটাকে। কান্না তুপে কথা জড়িয়ে যাচ্ছে এলিসার। অরু একটা বড় সড়ো দম নিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ল, তুমি কি প্রেগনেন্ট আপু? এলিসা কাঁদতে কাঁদতে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এক অরু ঝটকা খেলো না। ও তো মনে মনে এটাই সন্দেহ করেছিল। তারপর আবারও বলল, বাচ্চাটা নিশ্চয়ই অর্ণব ভাইয়া। এলিসার এবার জবাব দিল, হ্যাঁ, সেদিন যখন জেকে এলো একে ফিরল। অর্ণব হুট করে জেকের জবাব দিহিতার ভয়ে আমার বাসায় চলে এসে ফোন টোন বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিন ও আমার বাসা দিয়ে ছিল। অরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে গলায় অসহায়ত্ব ধরে রেখে বলল, তাহলে এটা অর্ণব ভাইয়াকে কেন জানাচ্ছ না? ওনার সন্তান, ওনার তো জানার অধিকার রয়েছে। এলিসা নাক টেনে বলল, তোমার কি মনে হয় বিয়ের আগে এই বাচ্চাকে ও কখনো স্বীকৃতি দেবে? শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয় বলবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে, যেটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। গত 1 উইক যাবৎ এটাই চেষ্টা করে যাচ্ছে আমি, কিন্তু আমি পারছি না অরু। মাতৃত্ব আমাকে বারবার অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার মতো শক্ত হার না মানা মেয়েটাও তীব্রভাবে হারিয়ে দিচ্ছে এই 2 মাসের ভ্রূণতা। কি করব আমি? ওর চোখ দুটো অভিমানে ছলছল করছে। এলিসা এমন একটা কথা ভাবলো কি করে? সেই অভিমান নাকি অর্ণবকে কষ্ট দিল সেই অভিমান, জানা নেই ওর। যাই হোক, ও নিজেকে সামলালো। অতঃপর আস্তে ধীরে ছাদের পাঁচিলে অহেতুক আঙুল ঘষতে ঘষতে বড় বড় শ্বাস ফেলে বলল, আমি বিবাহিত আপু,
জায়ান কৃতিকের মতো ঘাটতারা লোকটাকে খুব কাছ থেকে দেখেছি আমি। ওনার বড্ড বেশি মুড সুইং হয়। যখন মেজাজ বিগড়ে যায় তখন কী বলে না বলে নিজেও খেয়াল করে উঠতে পারে না। সেই সময় ওনার মাঝে যেন উনি আর থাকে না, বরং জেগে ওঠে এক হিংস্র পশুসত্তা। তবু আমি ওনার মাঝে সুখ হাতড়ে বেড়াই। নিজের মাঝে ওনার রাগ ঢাক সবটা সহ্য করার ক্ষমতা ধারণ করি। দিন শেষে উনি আমার শান্তির নিকেতন, কারণ উনি হলেন আমার প্রেমিক পুরুষ, আমার জনম জনমের ভালোবাসা, আমার জায়ান কৃতিক। এত কিছু কেন বলছি জানো আপু? কারণ আমার দৃঢ় বিশ্বাস এই মানুষটা আর যাই হোক নিজের প্রাণ উজাড় করে হলেও আমাকে বিপদ আপদ দোটানা পিছুটান এবং সব রকম অশুভ থেকে খঞ্জরের মতো রক্ষা করতে কোনোদিনও কার্পণ্য করবেন না, আর না কোনো দিন পিছু পা হবে। সেটা যদি মৃত্যুর দুয়ারও হয় তবুও না। আর সেখানে তুমি অর্ণব ভাইয়ার ভালোবাসায় আঙুল তুলছো আপু। আমি তো বহু দূর থেকেও দেখতে পাই তোমার প্রতি ওনার এক আকাশময় মায়া, এক সমুদ্র ভালোবাসা, এক পৃথিবী সম হৃদয়ের টান। তাহলে তুমি কেন দেখতে পেলে না আপু? উনি তো কষ্ট পেলেন, যে তোমাকে বছরের পর বছর শর্তহীন ভালোবেসে গিয়েছে সে কষ্ট পেল। তোমার বাচ্চার বাবা কষ্ট পেল, যার অংশ তোমার উদরের একটু একটু করে বড় হচ্ছে সেই মানুষটা কষ্ট পেল। যে তোমাকে জীবনের প্রথম মাতৃত্বের স্বাদ উপভোগ করিয়েছে সেই মানুষটা আঘাত পেল। অরু গড়গড়িয়ে আরো কিছু বলবে তার আগেই 2 হাত শক্ত করে চেপে ধরে ফুঁফিয়ে উঠল এলিসা। কান্না জড়ানো কণ্ঠে ঠোঁট ভেঙে পড়ল। থামো অরু, আর নিতে পারছি না আমি। অর্ণব কোথায়? ও কোথায়? আমার বাচ্চার বাবা কোথায়? ওকে ডেকে আনো। বলো যে আমার যত দ্রুত সম্ভব বিয়ে করে নিজের বক্ষস্থলে ঠাঁই দিতে। আমি আর পারছি না ওকে ছাড়া, আর এক মুহূর্ত থাকতে পারছি না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল এলিসা। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে এলিসাকে শান্ত করে বলল, তুমি এখানেই থাকো আপু, আমি এক্ষুনি আসছি। অরু নিচে নেমে এসে অর্ণবের ঘর তালাশ করে দেখলো অর্ণব ঘরে নেই। তাই একটু সন্দেহ বশত এগিয়ে গেল কৃতিকের ঘরের দিকে, কারণ এই সময় অর্ণব কৃতিকার সায়রের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। হলো তাই অরু কোনরূপ কড়ানাড়া ছাড়াই কৃতিকের রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল ওদের তিনজনের। কৃতিক ভিডিও গেমটাকে পজ করে থমথমে মুখে গেম চেয়ারটাতে বসে আছে। অর্ণব আর সায়রও তাই চুপচাপ বসে আছে বেডের উপর। দেখে মনে হচ্ছে ওরকে দেখা মাত্রই ওরা একটু অস্বস্তিতে পড়লো বটে। অরুর অবশ্য তাতে যায় আসে না, কিন্তু ও ভেতরে প্রবেশ করার আগেই বাদ সেধে কৃতিক বলল, কি হয়েছে অরু, কিছু বলবি? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক গম্ভীর গলায় বলে, রাতে শুনবো, এখন রুমে যা। কৃতিকের কথায় ঘোর আপত্তি জানালো অরু। ওর কথার কোনরূপ তোয়াক্কা না করে ভেতরে আস্তে আস্তে অরু বলে, আমার জরুরি কথা আছে। কৃতিক একটু শাসনের সুরে বলল, বলেছি তো এখন না, পরে শুনবো। দেখছিস না এখানে বড়রা কথা বলছে। আপনাদের কথা পরে শুনবো, আগে আমার কথা শুনুন। কৃতিক বুকের ভেতরের তপ্ত দীর্ঘশ্বাসটা নাক দিয়ে বের করে একটু গম্ভীর গলায় বলল, বেবি রাগ উঠাস না, রুমে যা, রাতে তোর সব কথা শুনবো। দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো। বাট নট নাও। এখানে বড়রা কথা বলছে। যদি আমার রুম থেকে যেতে ইচ্ছে না করে তো চুপচাপ বসে থাকে কেন, ঠিক আছে? নো মোর সাউন্ড, ওকে? অরু বুঝলো কৃতিক নাছোড়বান্দা, ওকে কিছুতেই আলাদা করে কথা বলতে দেবে না এই নির্দয় লোকটা। তাই এবার উপায়ন্তর না পেয়ে অর্ণবের দিকে দৃষ্টিপাত করে। অরু সবার সামনেই বলেই ফেলল, ভাইয়া, এলিসা আপু অন্তঃসত্ত্বা। অরুর কথাতে যেন ঘরময় বজ্রপাতের আওয়াজ হলো। সায়র, অর্ণব এমনকি কৃতিক পর্যন্ত হতভম্বের মতো চেয়ে আছে অরুর পানে। সবাই এখনো ভ্রম থেকে বেরোতে পারেনি। বিদায় অরু পুনরায় অর্ণবকে ডেকে বলল, আপু ছাদে অপেক্ষা করছে। এবার একে একে টনক নড়ল সবার। এই মুহূর্তে ওদের চোখে সবচেয়ে বড় অপরাধী অর্ণব। সায়র তো রাগ দমাতে না পেরে কটমটিয়ে বলে উঠল, শালা ধান্দাবাজ, বাসর ফাসর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে এসে ইনোসেন্ট সাথে হচ্ছে। বেচারা অর্ণব চরম অসহায়ের মতো চুপসানো মুখে সায়রকে ঝাড়ি মেরে বলল, আমি কি জানতাম নাকি যে এক বছরে বাচ্চা হয়ে যায়? তাহলে অন্তত গেস করা যেত। তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ পেল সায়রের চোখে মুখে। ওর চোখে এই মুহূর্তে মির্জাফরের চেয়েও বড় বেঈমান এই বন্ধুগুলো। নিজের ইমোশন সামাল না দিতে পেরেও ও কৃতিক আর অর্ণবকে তর্জনী রিশারাক দিয়ে ব্যথাতুর স্বরে বলে উঠল, তোদের একটাকেও আমি আর বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসর করে সেরে ফেললি তোরা? একটু মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? কৃতিক ওর কথার 2 পয়সার পাত্তা দিল না।
উল্টে অর্ণবের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে শুধালো। কি করবি এখন? অর্ণব মৃদু হেসে একটু লাজুক হওয়ার ভান ধরে বলল। কি আর করব, বাচ্চার মাকে বউ বানাবো। কৃতিক অর্ণবের কথায় সম্মতি জানিয়ে বলল। ওকে ফাইন, অতএব অনুর গায়ে হলুদটা শেষ হোক, দেন আমরা কোনো একটা রেজিস্ট্রি অফিসে যাব, ঠিক আছে? রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে তারপর না হয় কোনো একটা চার্জে নিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আসবি তোরা। শায়র উৎসুক হয়ে কৃতিকের কথায় বাম হাত ঢুকিয়ে বলল। ভাই এত রাতে রেজিস্ট্রি ম্যারেজ কে খুলে রাখবে তোদের জন্য রেজিস্ট্রি অফিস? কৃতিক বসা ছেড়ে উঠে এলো, অতবার শায়রের কাঁধে হাত রেখে বলল। বাংলাদেশে এক ধরনের কাগজের প্রচলন আছে বন্ধু, যেটার মাধ্যমে শুধু রেজিস্ট্রি অফিস কেন, কোনো ভুবনও 24 ঘন্টা খোলা রাখা যায়। অর্ণব আর শায়র মাত্রই কৃতিকের রুম থেকে বেরিয়ে গেল। অরু এখনো এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিকের এতক্ষণে নজর গেল অরুর দিকে, যে ঠোঁট নাক ফুলিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। অরুকে দেখে কৃতিক এগিয়ে এসে আলতো হাতে ওর নাক টেনে দিয়ে শুধালো। হোয়াট হ্যাপেন্ড হার্টবিট? খেয়ে ফেলবি নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো কিনা বল? কৃতিকের এই মধুর আওয়াজে তেতো গিয়ে ঠেকলো অরুর নিকট। এই লোক ওকে ভাবেটা কি আসলে? পিচ্ছি বাচ্চা নাকি ফিডারে দুধ খাওয়া শিশু? কোনো কথাই বলতে দেয় না, আশ্চর্য। তৎক্ষণাৎ মনে মনে কৃতিকের সঙ্গে কোনোরূপ কথা আদান প্রদান না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো অরু। অতঃপর নিজের প্রতিজ্ঞায় অটল থাকার উদ্দেশ্যে ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে ফুসফুস করতে করতে কৃতিকের রুম ত্যাগ করলো অরু। আগে হলুদ না লাগিয়ে এখান থেকে আমি এক পাও নড়বো না, ব্যাস। শায়র ভ্রু কুঞ্চিত করে বলল। নড়বে না মানে? তোমার আব্বা যেন নড়বে। র্যাম্প ওয়াক থেকে বিলবোর্ড, সায়র কখনো লাস্ট হয় না, আর এই সামান্য হলুদের অনুষ্ঠানে আমি লাস্ট হব? নো ওয়ে। তাছাড়া বউজাতি সবসময় বরজাতির পিছনে অবস্থান করে, দেখলে না তখন অরু জেকের পরে এসে হলুদ লাগালো। বউজাতি আর বরজাতি বলতে যে কোনো এলিয়েন জাতি হয় সেটা আপনার মুখে প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হওয়ার সেরকম কিছু নেই, আপনি তো পাগলু একটা। হ্যাঁ, শুধু তোমার পাগলু ঝিঙ্কু। শায়র মাথায় হাত বুলিয়ে দেবের মতো একটু ভাব ধরতেই নীলিমা চোখ গরম করে বলে। এই কি বলেন আপনি? সন্ধ্যা রাতের ইতি টেনে গভীর রাত ঘনিয়ে আসছে। চারিদিকে জোর কদমে হাওয়া দিচ্ছে। মনে হয় খানিক বাদেই ঝুমঝুমিয়ে বৃষ্টি মুখরিত হবে ধরণী। অথচ অনুয়ার প্রত্যয়ের হলুদ সন্ধ্যার এখনো ইতি ঘটেনি। এর কারণ একটাই, শায়র আর নীলিমা তখন থেকেই জায়গা দখল করে দাঁড়িয়েছে। একজন বলছে আমি আগে হলুদ লাগাবো, তো আরেকজন বলছে আমি আগে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তারা। এদিকে নিজেরাই দাঁড়িয়ে থেকে অন্য অতিথিদের সময় খেয়ে নিচ্ছে ওরা দুজন। পেছন থেকে অতিথি সমাজ বেশ বিরক্ত হয়ে ওদের কাণ্ডে এক পর্যায়ে একজন বয়োজ্যেষ্ঠ অতিথি না পেরিয়ে এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলল। বাচ্চারা, তোমরা বরং একটা কাজ করো, ওই পাশে গিয়ে আগে নিজেদের ঝামেলা মিটিয়ে আসো। দরকার পড়লে সময় নাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করো, ইনভেস্টিগেশন করে জাজের থেকে অনুমতি নিয়ে আসো। আসলেই কার গায়ে আগে হলুদ দেওয়া উচিত। তবুও এই বৃদ্ধের ওপর দয়া করে জায়গা ছাড়ো ভাই। সেই তখন থেকে তোমাদের ঝগড়া দেখে দেখে সুগার বেড়ে গেল আমার। বাড়ি গিয়ে ইনসুলিন লাগাতে হবে। তারা আছে, সর দেখি বাপু। শায়র নীলিমাকে নিয়ে সরে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে সন্ধিহান গলায় বলল। আশ্চর্য কথা বললেন তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে, ততক্ষণ কি ওরা দুজন বিয়ে না করে আইবুড়ো হয়ে এক চিমটি গায়ে হলুদ লাগানোর জন্য এখানে বসে থাকবে নাকি? বৃদ্ধা এবার দাঁত খিচিয়ে শায়রের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বললেন। এতই যখন বুঝিস হতচ্ছাড়া, তাহলে সেই তখন এক চিমটি হলুদ লাগানো নিয়ে এত নাটক করলি কেন? দুইটা মানুষ চারটা গাল, যার যেখানে খুশি হলুদ লাগাবি, তা না তখন থেকে যুক্তি দিয়ে দিয়ে কানের মাথা খেয়ে ফেলছিস। তোরা দুইজন এই হলুদ অনুষ্ঠান থেকে বয়কট, এক্ষুনি বিদায় হ। শায়র নীলিমাকে নিয়ে স্টেজ ছেড়ে নেমে যেতেই গম্ভীর মুখে বিড় বিড়ালো। এ নিশ্চয় অরুর মায়ের বংশের কেউ হবে, নয়তো দাঁত না থাকা সত্ত্বেও মুখের ভাষা এত তিতো কেন? আজীব। অবশেষে অনুর গায়ে হলুদের রাতেই অর্ণব এলিসার রেজিস্ট্রিটা হয়ে যায়। প্রতীক নিজ উদ্যোগে ওদের বিয়েটা দিয়েছে। আর এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসের বাইরে করিডোরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ওরা কজন। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নীলিমা আর অরু হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। প্রতীক একটু দূরত্বে দাঁড়িয়ে সিগারেটের শলাকা ধরিয়েছে, আর এলিসা এখনো অর্ণবের গলা জড়িয়ে ফুফিয়ে কেঁদে যাচ্ছে। এলিসা কাছে দেখে অর্ণব উদ্বিগ্ন হয়ে পড়ল। এভাবে কাঁদছিস কেন এলি? ভুলে গিয়েছিস ইউ আর প্রেগি উইথ মাই বেবি? তুই এভাবে কাঁদলে আমার বাচ্চাটার কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং রাইট নাও।
সায়র দু হাতে কয়েকটা ছাতা নিয়ে ওদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, হয়েছে, আদিক্ষেতা বন্ধ করো। আমাদের হার্ডওয়ার্কিং এলিসাটাকে দিলি তো অসুস্থ বানিয়ে, এখন আর দরদ দেখাতে হবে না। অর্ণব জোর গলায় সায়রকে শাঁসিয়ে উঠে বলল, খবরদার আমার বাপ বেটাকে কিছু বলবি না শেওর, তাহলে তোর কপালে সারা জীবন আইবুড়ো থাকার সিল লেগে যাবে, বলে দিলাম। অর্ণবের কথা এলিসা মৃদু হেসে ফেলে। এলিসা হেসেছে দেখে অর্ণব ওর কপালে আলতো চুমু খেয়ে বলে, এই তোমার লক্ষ্মী বউ আমার। এলিসা চারিদিকে চোরা চোখে চেয়ে অর্ণবকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, ছাতা এসে গেছে, চল এবার। কাল বিয়েতে অনেক কাজ, আর আমরা এখনো এখানে। অর্ণব এলিসাকে কোলে নিয়ে এক হাতে ছাতা ধরে এগোতে এগোতে বলল, তোর বাচ্চার বাবা হয়ে যাচ্ছে, এখনো 2 করেই ডাকবি জান। এলিসা দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে অর্ণবের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবুক হয়ে পড়ল। কি ডাকা চাই বলতো তোকে? আমার তো তুমি আসছে না, ভাবতে কেমন হাসি পাচ্ছে। অর্ণব এলিসার পায়ে পায়ে গাড়ি পর্যন্ত চলে গিয়েছে। ওরা যাওয়ার পরেই কৃতিক একটা ছাতা ধরে ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বেবি কোলে আয়। মোটেই না, আপনার কোলে আপনিই উঠুন। কথাটা বলেই মুখ ঝামটে দিয়ে বৃষ্টির মাঝেই তরতরিয়ে এগিয়ে যায় ওর কাণ্ডে কৃতিক গম্ভীর মুখে সেখানেই দাঁড়িয়ে রইল। সায়র একটুখানি সরে দাঁড়িয়ে নীলিমাকে নিজের ছাতায় আমন্ত্রণ জানালে নীলিমাও উপায়ন্তর না পেয়ে সহসায় এগিয়ে এসে ওর পাশেই ছাতার তলায় দাঁড়িয়ে পড়ে। সায়র নীলিমা সমেত গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিকের দিকে হতবাক দৃষ্টি নিক্ষেপ করে মুখ দিয়ে চুচু উচ্চারণ করে টিপ্পিনি কেটে বলল, তুই আসলে জেকে তো বিয়ে করে কি হাল হয়েছে ছেলেটার, বেচারা। তৎক্ষণাৎ কৃতিক নিজের পায়ে স্লিপারটা ওর দিকে ছুঁড়ে মেরে দাঁত খিচিয়ে পড়ল। শালা যাবি এখান থেকে। সায়রকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কৃতিকের চোখ মুখ এখনো রাগের তোপে রক্তিম হয়ে আছে, অথচ ওর কি হাসি মজাটাই না করছে সকলের সাথে, শুধু কৃতিককেই ইগনোর করছে। কৃতিক অরুর দিকে তাকিয়ে হাত দুটো মুঠিবদ্ধ করে মনে মনে তীক্ষ্ণ আওয়াজে বলল, অরুর বাচ্চা, তোকে একবার হাতের কাছে পেয়ে নেই, তারপর তোর হচ্ছে। নীলিমা লেহেঙ্গার সামলে ধীরে ধীরে এগোচ্ছে। সায়র বারবার ঘাড় নামিয়ে নীলিমার দিকে উকি ঝুঁকি দিচ্ছে। দুজনেই একই ছাতার নিচে হওয়ায় দূরত্ব বেশ স্বল্প। আপাতত তারই সুযোগের সদ্ব্যবহার করছে সায়র। নীলিমা লেহেঙ্গার সামনে যেই না মাথা তুলবে, ঠিক তখনই সায়রের চিবুকের সঙ্গে অকস্মাৎ ধাক্কা খেল। সায়র এমন ঝুঁকে আছে দেখে চিরপিড়িয়ে উঠল নীলিমার মস্তিষ্ক। মুখ দিয়ে বিরক্তিকর প্রতিক্রিয়া জানালো তৎক্ষণাৎ, এভাবে ঝুঁকিয়েছেন কেন? আমি কি চিড়িয়া যে উকি ঝুঁকি দিয়ে না দেখে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সায়র নীলিমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে দিতে শুধালো, এত সুন্দর স্মেল কেন? কি শ্যাম্পু লাগাও চুলে? হ্যাঁ। নীলিমা চোখ খিজিয়ে বলল, আপনি আবার রিফ্রিজিং করছেন? আমি কিন্তু আব্বাজানকে ডেকে দেবো, বলে দিলাম। হ্যাঁ। নীলিমা ছাতার তলা থেকে বেরিয়ে দ্রুত হাঁটছে। সায়র কিছুটা তাড়াহুড়ো করে এগিয়ে এসে আবারও নীলিমার মাথায় ছাতা ধরে রাশভারী গলায় পড়ল, এই মেয়ে, সমস্যাটা কি? আমি যে তোমার বড়দের কথা শুনতে হয়, সে জ্ঞান কি বিয়েবাড়ির বৌড়হানির সঙ্গে গুলে খেয়েছো নাকি? নীলিমা হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে সায়রের দিকে পূর্ণ দৃষ্টিপাত করে বলল, ওই জন্যই তো বলছি, বড়দের মতোই থাকুন। সম্মানিত ব্যক্তি হয়ে বাচ্চাদের পেছনে ঘুরঘুর করছেন কেন শুনি? সায়র পায়ে পায়ে এগিয়ে এসে নীলিমার সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল। অতঃপর ঘাটটা কিঞ্চিত নিচে নামিয়ে গলার আওয়াজে তীক্ষ্ণ করে বলল, মনের সাথে মন মেলাতে চাই বলে, তোমার আব্বাজানকে শ্বশুর বানাতে চাই বলে। সায়রের কথা শুনে নীলিমা একটুখানি পিছিয়ে গিয়ে ঠোঁট টিপে বলে ওঠে, আব্বাজান কিন্তু এখনো আছলা বাস হাতে নিয়ে বাড়ির আশেপাশে বিদেশি বাদরটা খুঁজে বেড়ায়। নীলিমার কথা শুনে ফাটা বেলুনের মতো চুপসে গেল সায়রের মুখখানা। নীলিমা দাঁড়ালো না। সায়রের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে সহসা এগিয়ে গেল সামনের দিকে। সায়র পেছন থেকে হাত ছিঁড়ে বলল, শুধু তোমার আব্বাজানকে শ্বশুর বানাবো আমি, কথাটা মনে রেখো। পরেক্ষণে মুখ কাঁচমাচু করে একাই বিট বেরালো। একটু বাস খেলে কিছু হয় না। রাতের শেষ প্রহর চলমান। পুরো কৃতিক কুঞ্জ ভবন নিস্তব্ধতায় শুয়ে আছে। ঘুমের ঘোরেই সবাই বিভোর। বাইরে বৃষ্টি থেমে গিয়ে হিমেল হাওয়া হয়েছে। ঠান্ডা হাওয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ঘুমন্ত অরু। শেষ রাতে আর জানলাটা বন্ধ করা হয়নি, ওই জন্যই এত হাওয়া দিচ্ছে। কিন্তু ঘুমের মধ্যেও উঠে গিয়ে জানলা বন্ধ করার মতো শক্তিও নেই অরুর। তাই শীতল হাওয়া গায়ে মাখিয়ে কিছুটা জড়সড় হয়েই নির্বিঘ্নে ঘুমিয়ে আছে মেয়েটা। শীতল আর ঠান্ডা কোমলতার মাঝে একখণ্ড খড়খড়ে হাতের উষ্ণ স্পর্শেই আচমকাই কম্পিত হয়ে উঠল ঘুমন্ত অরুর তনু শরীরটা। অরু ঘুমের মাঝেও স্পষ্ট টের পাচ্ছে কেউ একজন ওকে তুলে নরম উদরে আবেশিত আঙুল ভোলাচ্ছে।
সেই সাথে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে তুলছে সর্বাঙ্গ। লোকটা অরুর কপাল, ঠোঁট, গলা একটু পর এরপর আরেকটু নিম্ন ভাগে স্পর্শ করতেই হকচকি চোখ খুলল। চারিদিকে নিখোঁজ আধারে তলিয়ে আছে, অন্ধকারে কারোর মুখ দেখার জো নেই। তবুও স্যান্ডেলউড পারফিউমের সুবাসটা নাকে ঠেকতে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরু। অতপর গলা খাদে নামিয়ে শুধালো, আপনি এখানে? কৃতিক জবাব দেয় না। নিঃশব্দে অরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে পা বাড়ায় রুমের বাইরে। কৃতিক এভাবে তুলে নিয়ে যাচ্ছে দেখে অরু উদ্বিগ্ন আওয়াজে অথচ বেশ নিচু স্বরে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন এই রাত দুপুরে? কৃতিক এক হাত দিয়ে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে জড়ানো গলায় বলল। বউকে ছাড়া ঘুম আসছে না। অরু ভ্রুকুঞ্চিত করে বলল। আপনি আবার ড্রিঙ্ক করেছেন? কৃতিক নাসূচক মাথা নাড়িয়ে বলল, ওরা সেলিব্রেশন করেছে, কিন্তু বিশ্বাস কর আমার একটুও নেশা হয়নি। আমি তো এখন নেশা করব। কথা শেষ করে অরুকে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। অরু হকচকিয়ে উঠে বসে ব্যথাতুর গলায় বলল, ব্যথা পেলাম তো। কৃতিক নিজের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আস্তে আস্তে হাসি টোনে বলল, You know what, baby? You are yummy. Too much yummy. Like my personal dessert. অরু ঝাঁঝিয়ে উঠে নাকশি করে তুলে বলল, আপনার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে, এক্ষুনি লেবু পানি খাওয়াতে হবে। দাঁড়ান, নিয়ে আসছি। অরুকে এক পাও নড়তে দিল না কৃতিক। উল্টে অরুর আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে মুখটাকে অরুর গলায় ডুবিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, আজকে রাতে একটু খারাপ অ্যালাউ কর, কালকে একদম ভদ্র হয়ে যাও। প্রমিস।